কমলিনী ছেলেকে বলে, এতদিনে মা বাবাকে মনে পড়ল বল? বৌমার নাতিকে আনলি না কেন? নাতির মুখ আমাদের দেখতে ইচ্ছে করে না বল? ছেলে সুনয়ন বলে, মা, বাচ্চা নিয়ে আসার অনেক ঝামেলা, ওর সাথে অনেক জিনিসপত্র আনতে হবে, যেগুলো ওর লাগে। ওদের আনতে পারলে তো ভালোই হতো, কিন্তু কি করব বলো? সুবিনয় মেয়ে নয়নাকে বলে, তুই তো বেশি দূরে থাকিস না, তুইও তো আসিস না। নয়না বলে, আমি একটা বুটিক খুলবো বলে ঠিক করেছি। ফ্যাশন ডিজাইনিং পরে বসে থাকার কোনো মানে হয় না বলো, তাই একটু ব্যস্ত আছি। সুবিনয় বলে, ও বাবা, তুই তো তখন আরো ব্যস্ত হয়ে যাবি, ব্যবসা ছেড়ে বেরোতেই তো পারবি না। নয়না বলে, দেখা যাক কিরকম চালাতে পারি। কমলিনী দুপুরে সবাইকে খেতে দেয় 2 রকম মাছ। ওরা পোস্ত ভালোবাসে, তাই পোস্ত, ভাজা 2 রকম, মাছের মাথা দিয়ে ডাল, শুক্তো সব রান্না করেছে। সুনয়ন বলে, মা, কতদিন পর তোমার হাতে রান্না খেলাম, যেন অমৃত লাগছে। শুক্তো পোস্ত এসব তো খাওয়াই হয় না। নয়না বলে, মা, এত সব করেছো কেন? তোমার পায়ের ব্যথাটা আবার বাড়বে, কি হবে তখন? কমলিনী বলে, তুই তো থাকবি 2 দিন নিশ্চয়ই, তুই দেখবি। নয়না বলে, আমি কি করে থাকবো বলো? তোমার জামাইয়ের অফিস আছে, শাশুড়িরও তোমার মতো পায়ে ব্যথা, আর তাছাড়া বললাম না, বুটিক খোলার ব্যবস্থা করতে হবে। ঘর একটা পেয়েছি, কিন্তু প্রচুর সেলামি চাইছে। দাদা আসবে বলল, তাই এলাম, না হলে পরেই আসতাম। দুপুরে খাওয়া দাওয়া মিটল। কমলিনী একটু বিশ্রাম নিতে গেল, আর সুনয়ন বলে, যাই, নিজের ঘরে কতদিন পর একটু শোবো। সুনয়ন দেখে ঘরটা মা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে আজও। আগে যেমন করে রাখতো ঠিক তেমনই আছে সব, একটুও ধুলো জমতে দেয়নি এতটুকু। সুনয়ন নিজের খাটে শুয়ে বউকে ফোন করে বলে, কি কি খেয়েছে, ঘর কেমন আছে, সব গল্প করে। আসল কথা কিছু হলো? দাঁড়াও, রাতে বলবো, অত তাড়াহুড়ো করলে চলবে না। নয়না ঢোকে ঘরে, বলে, দাদা, তোর সাথে কথা আছে। হ্যাঁ আয়, বল, কি বলবি? তোর কি মনে হয় কত টাকা বাবা পেয়েছে? ঠিক জানি না, তবে 1,50,000 তো হবেই। তোর কত টাকা লাগবে? সুনয়ন বলে, লাগবে তো অনেকটাই, তবে অত তো বলা যাবে না, 20 লাখ পেলেই হবে। আর সেলামি দিতে হবে 5 লাখ, তারপর জিনিসপত্র কিনে সাজিয়ে বসতে 5 মতো লাগবে, তাই 10 লাখ তো কম করে চাই। সুনয়ন বলে, বাবা কি বলে দেখি। রাতে সবাই খেতে বসেছে। কমলিনী কষা মাংস আর পোলাও করেছে ছেলের জন্য। সুনয়ন আর নয়না খেতে বসে। সুবিনয় বলে, কমলিনী, তুমিও বসে পড়ো, আর এখানে সব রেখে দাও, বাম হাতে তুলে নেব। সুনয়ন বলে, খুব ভালো রান্না হয়েছে মা। সুবিনয় বলে, নয়না, তুই থাকবি তো 2 দিন, তাহলে আমার বন্ধুদের একদিন খেতে বলবো ভাবছিলাম। নয়না বলে, আমি থাকতে পারবো না বাবা, আজকে থাকলাম তো। সুবিনয় বলে, ও আচ্ছা। সুনয়ন বলে, বাবা, তুমি কত টাকা পেলে? সুবিনয় অবাক চোখে তাকিয়ে বলে, কেন, হঠাৎ আমি কত টাকা পেয়েছি জানতে চাইছিস কেন? সুনয়ন বলে, না, আমার কিছু টাকার দরকার, লোন নিলে সুদ দিতে হবে, তাই ভাবলাম তুমি তো টাকা পেয়েছো, তোমার কাছ থেকে টাকা নিলে সুদ তো দিতে হবে না অন্তত। নয়না বলে, তাহলে বাবা আমাকেও টাকা দিতে হবে, আমি একটা বুটিক আরম্ভ করব তো। সুবিনয় বলে, হো, তাহলে তোমাদের আসার কারণটা আসলে টাকার গন্ধে। সুনয়ন বলে, বাবা, তুমি কি বলছো এটা? আসলে আমি একটা বাড়ি কিনবো, কতদিন আর ভাড়া বাড়িতে থাকবো বলো তো? আমাকে 1,20,000 টাকা দিলেই হবে, বেশি চাই না। নয়না বলে, আমি দাদার মতো অত বেশি চাই না, 10 লাখ দিলেই হবে। সুবিনয় বলে, তার মানে তোদের 30 লাখ টাকা চাই, তাই তো? দুজনেই বলে, হ্যাঁ 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 তাই। সুবিনয় বলে, আমি তো পেয়েছি 30 লাখ টাকা, তাহলে আমার কি থাকবে? সুনয়ন বলে, কিন্তু এত কম টাকা পেলে কেন? সুবিনয় বলে,
কোনোদিন জানতে চাসনি কিভাবে আমি সংসার চালিয়ে তোদের পড়াশোনার পেছনে খরচা করেছি, এই বাড়িটা করেছি, কিভাবে তোকে বিদেশে পাঠিয়েছি, নয়নাকে ফ্যাশন ডিজাইনিং পড়াতে কত খরচ হয়েছে, কিভাবে জোগাড় করেছি, নয়নার বিয়ে দিয়েছি নিজে। যদিও তুই তখন চাকরি করে মোটা টাকা মাইনে পেতিস, কিন্তু একটা পয়সাও দিসনি নিজের বিবেক থেকে। সেই টাকাগুলো তো চুরি করে আনিনি, সব অফিস থেকে লোন নিয়ে নিয়ে চালিয়েছি। তাই কত টাকা আর পাবো বল? আর তোরা এসেছিস আজ আমার কাছে টাকা চাইতে। একবার জিজ্ঞাসা করেছিস বাবা তোমরা কেমন আছো? সুনয়ন বলে, দেখতে পাচ্ছি তো তোমাদের ভালোই আছো তোমরা। আমি দূরে থাকলে নয়না তো কাছেই আছে, ও তো বলতো খারাপ থাকলে। কমলিনী বলে, আমরা কিছু বলি না তোদের, কারণ আমরা ভাবি তোরা দূরে থাকিস, চিন্তা করবি, মন খারাপ করবি। কিন্তু না, আমার ভাবনা ভুল। তোদের বাবার হার্টের অবস্থা ভালো নয়, ডাক্তার বলেছেন প্রেস মেকার বসাতে হবে। আমার হাঁটু অপারেশন করতে ডাক্তার অনেক আগেই বলেছিল, কিন্তু করব কি করে? কে দেখবে সংসার? কে করবে আমার সেবা? সেসব খবর তোরাও নিস না, আর তাই আমরাও বলি না। সুনয়ন বলে, ঠিক আছে, আর ফিরিস্তে দিতে হবে না। তা বলে চাকরি ছেড়ে তো আর এখানে থাকতে পারি না বলো। আমারও একটা ছেলে বউ আছে, তাদের কথা তো ভাবতে হবে, ভবিষ্যতে কি হবে। সুবিনয় বলে, ঠিক কথা, ভবিষ্যৎ ভাবতে হবে। তা আমাদের দুজনের ভবিষ্যৎ নিয়ে তোরা দুজন কি ভাবছিস? নয়না, তোর খরচ করে এই বিয়ে দিয়েছি, তোর বরকে বল টাকা দেবে। ব্যবসা করে রোজগার করলে সেটা তোদের লাভ, আমাদের কে দেখবে? তুই। নয়না বলে, দিতে হবে না টাকা, এই নতুন বিয়ে হয়েছে, এখনই ওর কাছে টাকা চাইতে পারি? তোমরাই বলো। কমলিনী বলে, এখনই তোমার ব্যবসা করারই বা কি আছে? ধীরে সুস্থে যখন বলতে পারবে তখন করবে। সুবিনয় বলে, একদম ঠিক। সুনয়ন বলে, বুঝে গেছি, আমাদের অসময়ে আর তুমি থাকবে না। সুবিনয় বলে, আমাদের অসময়ে তোমরা কি পাশে থাকবে? সুনয়ন বলে, থাকবো না বলেছি কি? তাহলে তোমরা দুজনে এখানে থেকে আমার হার্টের অপারেশন, তোমার মায়ের হাঁটু অপারেশন করিয়ে দাও। তারপর যা থাকবে আমাদের খরচা রেখে বাকিটা নিয়ে যেও তোমরা। সুনয়ন বলে, কাল সকালে আমার ফ্লাইটে টিকিট কাটা আছে, যেতে হবেই। নয়না বলে, আমাকেও যেতে হবে, ওর অফিস আছে। সেই ভালো, দেখলি তো তোরা আমাদের পাশে কিরকম আছিস। সুবিনয় হাত ধুয়ে ঘরে চলে যায়। তোরা কখন যাবি বলিস? জলখাবার করে দেব। সুনয়ন বলে, জলখাবার দরকার হবে না, সকালেই বেরিয়ে যাব। নয়না, তুই কি আমার সাথে যাবি? হ্যাঁ দাদা, তাই যাব, সকাল সকাল পৌঁছে যাব, ওর অফিস বেরোবার আগেই। কমলিনী আড়ালে গিয়ে চোখ মোছে, ভাবে মানুষটাই আঘাতটা সহ্য করতে পারবে তো? ঠাকুর, ওকে সহ্য ক্ষমতা দাও, ও যেন ভালো থাকে। দুহাত তুলে প্রণাম জানায় ঠাকুরকে। সুবিনয় কমলিনীকে বলে, দেখেছ কমলিনী, আমার সন্দেহ ঠিক, ওরা স্বার্থ নিয়ে এসেছিল, আমাদের দেখতে আসেনি। কমলিনী বলে, বাদ দাও ওদের কথা, টাকাটা কিভাবে রাখলে ভালো হবে অনিকের দাকে জিজ্ঞাসা করো। আর তোমার প্রেস মেকার যদি এক্ষুনি বসাতে বলেন ডাক্তার, তবে বসিয়ে নিতে হবে, দেরি করলে যদি ক্ষতি হয়। সুবিনয় বলে, এখন হেঁটে আসি তো, আর ওদের খাওয়াবে কবে? বলতে হবে তো, তাই বলছি। কমলিনী বলে, কাল বলে দাও, মাছ তো রয়েছে অনেকটা, ওরা চলে গেল তাই খরচা হয়নি, মিষ্টিও রয়েছে, শুধু মাংসটা আর একটু দই আনলেই হবে। সুবিনয় বলে, ঠিক আছে, রাতে বলবো না দিনে? কমলিনী বলে, দিনেই বলো। সুবিনয় বেরিয়ে যায়। পাঁচজনে হাঁটতে হাঁটতে কথা বলতে থাকে পার্কে। অনিকেত বলে, সুবিনয়, কাল কেমন কাটলো? ওরা আছে নিশ্চয়ই, তাও তুমি চলে এলে, আমরা তো ভেবেছিলাম আজ বোধহয় আসবে না। সুবিনয় বলে, অনেক কথা, পরে বলবো। ওরা হেঁটে এসে গাছতলায় বসে। ললিতা বলে, আজ বিকেলে আমার বাড়িতে সবাই আসবে, একটু চা খাবে আর গল্প হবে। সুবিনয় বলে,
কমলিনী কাল দিনের বেলা তোমাদের নিমন্ত্রণ করেছে। কমলেশ বলে, কিছু আছে নাকি? তোমাদের বিবাহ বার্ষিকী বুঝি, না ছেলে বিদেশ থেকে এসেছে বলে? সুবিনয় বলে, আরে না না, ও সব কিছু নয়, এমনি ওর ইচ্ছে হয়েছে, আর ছেলে মেয়ে চলে গেছে, ওদের সময় কোথায় থাকবে। শোভা বলে, ভালোই হলো, আজ চায়ের আসর, কাল নিমন্ত্রণ। ললিতা বলে, সুবিনয় দা, কমলিনীকেও নিয়ে আসবে আমার বাড়িতে। সুবিনয় বলে, আচ্ছা, ও তো আড্ডা দিতে খুব পছন্দ করে। অনিকেত বলে, ললিতা, শুধু চা দিয়ে আড্ডা জমবে না, কিছু কিনে নিয়ে যাব। ললিতা বলল, আগে এসো, তারপরটা সারপ্রাইজ থাকুক, ক্ষতি কি? সবাই বলে, কিচ্ছু ক্ষতি নেই। হেসে ওঠে সবাই। আপাতত তপনের দোকানে চলো চা খেতে, ও বেলা খাবে বলে তো এবেলা না খেলে চলবে না। মনটা বড় চা চা করছে। সবাই তপনের দোকানে চা খেয়ে বাড়ি ফেরে। সুবিনয়ের আজ আর অফিস নেই, তাই তারাও নেই। সুবিনয় কমলিনীকে বলে, ললিতা বিকালে চা খাওয়ার নিমন্ত্রণ করছে সবাইকে, তোমাকেও নিয়ে যাবার জন্য বলেছে, যাবে তো? কালকের জন্য একটু কাজে গিয়ে রাখবো ভেবেছিলাম, তাহলে সেটা হবে না। আমি আছি তো, তোমার হাতে হাতে চেষ্টা করব কিছু করতে। তুমি তুমি করবে কাজ? কোনোদিন করেছো? যদি আমার কিছু হয় কোনোদিন, তোমার যে কি হবে কে জানে। সুবিনয় বলে, ভেবো না, এখন বাড়িতে থাকবো অঢেল সময়, তোমাকে গুরুমা মেনে শিখে নেব। বলে দুহাত তুলে প্রণাম করে। কমলিনী রাগের ছলে বলে, যাও, যত বাজে কথা। সুবিনয় মিটি মিটি হাসে। এইভাবেই ভালোবাসায় মেখে চলে ওদের সংসার। বিকালে ললিতার বাড়ি শোভা আগেই চলে এসেছে ললিতাকে কাজে সাহায্য করার জন্য। তারপর ওরাও একসাথে হৈ হৈ করে চলে আসে। ললিতা সকলকে আপ্যায়ন করে বসায়। কমলিনী বলে, আমি একটু সাহায্য করি তোমাকে ললিতা। ললিতা বলে, আমার সব হয়েই গেছে, শোভা এসেছে আগেই। কমলিনী বলে, আচ্ছা ঠিক আছে। ললিতা চা নিয়ে এসে সকলকে দেয়, নিজেও নিয়ে বসে আড্ডা দিতে। কমলেশ বলে, ললিতাদি, তুমি সেদিন তোমার সম্বন্ধে আর কিছু বলনি, পরে বলবে বলেছিলে, আজ বলো বাকি কথা এই আড্ডায়। সবাই বলে, হ্যাঁ হ্যাঁ বলো ললিতা। ললিতা বলে, মেয়ে তখন 12 বছরের। মেয়েকে স্কুল থেকে নিয়ে ফিরছি, হঠাৎ ফোন এলো, আমার বরের অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু লোক হাসপাতালে ভর্তি করে দিয়েছে। ওর ফোনে আমার নাম্বারটা পেয়ে আমাকে ফোন করে। আমি সাথে সাথে ছুটি, ভাইকে খবর দিই। এক দেওর আছে, তাকে বলি, কারণ পাশে কেউ না থাকলে মেয়েকে নিয়ে কোথায় ছোটাছুটি করব, এই সব চিন্তায়। হাসপাতালে পৌঁছে দেখি অবস্থা খুব খারাপ। ডাক্তার কিছু আশা দিতে পারছে না, কারণ মাথাটা থেতলে গেছে, ইন্টারনাল হেমারেজ শুরু হয়েছে। মেয়েকে নিয়ে বসেছিলাম একা, ভাই পরে এসেছিল, শ্বশুর বাড়ির কেউ আসেনি। শ্বশুর শাশুড়ি আগেই মারা গিয়েছিলেন। 7 দিন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করে শেষে চলে গেল। আমি একদম একা হয়ে গেলাম মেয়েকে নিয়ে। ওর এক বন্ধু খুব ভালো ছিলেন, সেই ধরাধরি করে চাকরিটা করে দিলেন। মেয়েকে নিয়ে সংসার চালাতে না হলে পারতাম না। ভাই প্রথম প্রথম আসতো, তারপর আর আসা বন্ধ করে দিল। হয়তো ভেবেছিল দিদি যদি কিছু সম্পত্তির ভাগ চেয়ে বসে, দায়িত্ব নিতে হয় এই ভয়ে। অথচ বাবার সম্পত্তির অভাব নেই, পুকুর বাগান জমি জায়গা সবই আছে। কোনোদিন কিছু আমি চাইনি, আর ভাইও দেয়নি, জিজ্ঞাসাও করেনি কোনোদিন। ওর বন্ধু চাকরিটা ভাগ্যি করে দিয়েছিলেন, তাই ভদ্রভাবে জীবনযাপন করতে পেরেছি জানো, না হলে যে কি করতাম। এখন ভাবলে ভয় পাই, আর সেই উপকারের কথা মনে রেখে কৃতজ্ঞতা বশত আমি ওনাকে দাদার মতো ভালোবাসতাম, সম্মান করতাম। মাঝে মধ্যে মেয়েকে আমাকে দেখতে আসতেন, খবর নিতেন কোনো দরকার কিনা। সেটাও দেওর যা ওদের পছন্দ হলো না। আমার বিরুদ্ধে নানা কুকথা রটাতে লাগলো ওই দাদার আমার নাম নিয়ে। মেয়ে তখন স্কুল ফাইনালের পরীক্ষা দেবে। একদিন স্কুল থেকে এসে আমাকে বলে, ওই কাকু আমাদের বাড়ি আসে কেন? আমি ওকে বুঝিয়ে সব কথা বললাম। তখনকার মতো বুঝলো বটে, কিন্তু বিশ্বাস করেছিল কিনা জানি না। তারপর ওই দাদাও হয়তো কিছু শুনেছিলেন কারোর কাছে,
তখন আসা বন্ধ করে দিলেন। ফোন করে খবর নিতেন। যখন আমাদের টাকা পয়সা নেই, কিভাবে কি করতে হয় কিচ্ছু বুঝতে পারছি না। অফিস থেকে যে কটা টাকা পাবো তার ব্যবস্থা কি করে হবে? যা ব্যাংকে ছিল তা তো ওই 7 দিনেই শেষ হয়ে গিয়েছিল। মানুষও ফেরত এলো না, অথচ একটা বিরাট বিল হাতে ধরিয়ে দিল। ললিতার চোখ জলে ভর্তি হয়ে যাচ্ছে। আর বেশি দিন চাকরিও তো করেনি, 15 বছর চাকরি করেছিল মোটে। তারপর তো সব শেষ। ললিতা ভেঙে পড়ে কান্নায়। কমলিনী ওর পিঠে হাত রাখে। ওখানে মেয়ের হায়ার সেকেন্ডারি পাশের পর ওই বাড়ির অংশ দেওরকে বিক্রি করে এই ছোট ফ্ল্যাটটা কিনি, কারণ ওখানে আমাকে টিকতে দিচ্ছিল না সবাই মিলে। মানুষ সব সহ্য করতে পারে, কিন্তু চরিত্রের বদনাম সহ্য করা খুব কষ্টের, জানো তো। তাও যদি আমি দোষ করতাম, এমন কথাও আমাকে বলেছিল, দাদা মরে গেছে আর তুমি বাড়িতে লোক ঢোকাচ্ছ। ভাবতে পারো তোমরা? ললিতার 2 চোখ ছাপিয়ে জল এলো। এমন কথা শুনে সেদিনই মনে হয়েছিল নিজেকে শেষ করে দিই, পারিনি। পরে মনে হয়েছিল তাহলে তো সবাই সেটাই সত্যি ধরে নেবে, বেঁচে থেকে প্রমাণ করে যেতে হবে ওদের কথা মিথ্যা। আর মেয়েটা তো ছিলই বেঁচে থাকার অন্যতম কারণ। কিন্তু এসব চিন্তা করে আর মানসিক অশান্তি ভোগ করতে করতে একসময় মনে হচ্ছিল আমি পাগল হয়ে যাব। তখন আমার কলিগরাই এই ফ্ল্যাটটা ঠিক করে দেয়। এখানে চলে আসি মেয়েকে হসপিটাল ম্যানেজমেন্টে ভর্তি করে। আমার চাকরি করতেও সুবিধা হলো। মেয়ে পাশ করার পর চাকরি পায়, আর এক কলিগের সাথে বন্ধুত্ব হয়। তারপর আমি বিয়ে দেব বলাতে তখন সে বন্ধুর কথা আমাকে বলে। আমি তার সাথে গত বছর বিয়ে দিয়েছি। এখন অবসর আর অবসর। এই হলো আমার এ পর্যন্ত জীবন কাহিনী। সবাই নিশ্চুপ হয়ে ললিতার কথা শুনছিল এতক্ষণ। কমলিনী আর শোভার চোখেও জল, ললিতার মতো। কে কাকে সান্ত্বনা দেবে? তবুও কমলিনী বলে, আর পেছনের কথা ভেবো না ললিতা, তাতে কষ্টই পাবে, শুধু সামনের কথা ভাবো। ললিতা বলে, তোমাদের আড্ডা দেব বলে ডেকে কাঁদিয়ে দিলাম, দেখো তো। কমলেশ বলে, মনটা তো হালকা হলো বলো ললিতাদি, সেটাই বা কম কি? আর আমরা বন্ধুরা যদি বন্ধুর মনের কথা না শুনে তাকে একটু হালকা করতে না পারি, তবে বন্ধু কিসের গো? অনিকেত বলে, সারপ্রাইজটা দাও তো বাপু, কি আছে দেখি, আর কষ্টের কথা ভালো লাগছে না। ললিতা বলে, তোমাদের জন্য ডিনারে মটরশুঁটির কচুরি আর কাশ্মীরি আলুর দম করেছি, সাথে বেগুন ভাজা আর পায়েস। কি সারপ্রাইজটা ভালো হবে? অনিকেত বলে, জমে যাবে। ললিতা বলে, তোমরা একটু গল্প করো, নয়তো টিভি দেখো, আমি গরম গরম এক্ষুনি কচুরি ভাজছি। শোভা কমলিনী বলে, চলো আমরাও যাই, তোমাকে সাহায্য করি। 3 জনে মিলে চটপট ভেজে ফেললো। সব রেডি করাই ছিল। কমলিনী বেলে দিল আর ললিতা ভেজে নিল। শোভা টেবিল সাজাতে লাগলো। ললিতা কমলিনীকে বলে, কাল সকালে আমি তোমাকে গিয়ে সাহায্য করে দেব রান্নায়, না বলবে না একদম, তোমার পায়ে ব্যথা না হলে বাড়বে। কমলিনী বলে, আচ্ছা তাই হবে। শোভা বলে, ও আমি বুঝি কিছু পারি না, আমাকে বাদ দিচ্ছ? কমলিনী বলে, দুজনেই যেও একসাথে। সবাই খেতে বসে টেবিলে। সুবিনয় বলে, চমৎকার রান্না তোমার ললিতা। অনিকেত বলে, গিন্নি মারা যাওয়ার পর এসব খেতে ভুলে গেছি গো। রোজ সকালে রুটি আর একটা ফ্যাকাশে তরকারি, এই তো বলবৎ আমার জন্য। কমলেশ বলে, ললিতাদি তুমি কিন্তু কাঙালকে শাকের ক্ষেত দেখালে, বিশেষ করে আমি। ললিতা বলে, প্রথম দিন তোমাদের কচুরি আর ঘুগনি খাওয়া দেখেছিলাম, তাই ভাবলাম তোমরা ভালোবাসো কচুরি, তাই প্ল্যান করলাম একদিন করি আর সবাই মিলে খাই। আমিও বর মারা যাওয়ার পর আর এসব করি না একার জন্য, আসলে ও খেতে খুব ভালোবাসতো তো তাই। সবার খাওয়া দাওয়া মিটল। আবার পরের দিনের জন্য অপেক্ষায় থাকে সবাই, আবার একসাথে হবে। শুভরাত্রি বলে যে যার বাড়ি ফিরে আসে। অনিকেত ললিতার বাড়ি থেকে এসে বৌমা লুসিকে বলে, আজ আর রাতে কিছু খাবো না। বৌমা রেগে আগুন হয়ে বলে, আগে থেকে বলেন না কেন? খাবার নষ্ট আমি একদম পছন্দ করি না, জানলে করতাম না। অনিকেত বলে, কি রান্না করো আমার জন্য? তুমি যে বললে প্রচুর জিনিস নষ্ট হবে, সেই সকালে রুটি করো, তাই 2টো রেখে দাও।
তরকারিও তাই সকালে দুপুরে যা খাই তাই দয়া পরবশ হয়ে রেখে দাও। নষ্টটা কি হবে শুনি? আর তাছাড়া চায়ের সাথে টা হিসেবে এত খাওয়াবে বুঝতেও পারিনি, তাই খাবো না, পেটটা ভরে আছে। অনিকেত ঘরে যেতে শুনে বৌমা বলছে, খেতে না দিলে বুঝবে খাবার নষ্ট করার ফল কি, সেটা তো আর করতে পারি না। অনিকেত ঘুরে দাঁড়িয়ে বলে, কেন পারবে না, দিও না। স্বামী তো তোমার কথার উপর কথা বলে না, ভয় কিসের? না পারারও কিছু নেই। তবে যেন এবারই আমার, আর টাকা দিয়ে খাই, তোমাদের পয়সায় খাই না। ভদ্র সভ্যতার জন্য তোমার ওই অশ্রদ্ধার ভাত খাই, না হলে খেতাম না। অনিকেত ঘরে এসে বউ সহেলির ছবির সামনে দাঁড়িয়ে বলে, কেন তুমি চলে গেলে আমাকে একা রেখে? তুমি তো জানতে আমি কিছু পারি না। আজ দুটো খাওয়ার জন্য কথা শুনতে হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। তাহলে আমাকে ডেকে নাও না তোমার কাছে। আর কতদিন কাটাতে হবে? অনিকেত কান্নায় ভেঙে পড়ে। সকলের অগোচরে বন্ধ ঘরে অনিকেত বউয়ের সাথে কথা বলে একা একা, স্মৃতিচারণ করে বসে বসে। সম্বিত ফিরলে ভাবে, আমি কি পাগল হয়ে যাচ্ছি, নাকি ভারসাম্য হারিয়ে ফেলছি? না, নিজেকে সামলাতে হবে। ললিতা শোভা যদি পারে, কমল এসে যদি পারে একা থাকতে, আমিও পারবো। আমার তো তবু টাকা পয়সার অভাব নেই। দুর্বল হলে অপরপক্ষ শক্তি প্রয়োগ করবে, না, সেটা হতে দিলে চলবে না। এইসব নানা চিন্তা করতে করতে একসময় ঘুমিয়ে যায়। আজ দুপুরে সুবিনয়ের বাড়ি সবার নিমন্ত্রণ, তাই ললিতা শোভা আর হাঁটতে যায়নি। ওখানে যাবে কমলিনীকে সাহায্য করতে। সুবিনয়ও আসবে না, তাই অনেকে তাজার হাঁটতে গেল না, শুয়ে আছে অলস ভাবে। সবাই উঠেছে, গলার আওয়াজ পাচ্ছে, কিন্তু কেউ চা দিচ্ছে না। অনিকেতের মনে হয় রোজ তো তপনের দোকানে খেয়ে আসি, তাই কেউ আজ আর দেবে না। কিছুক্ষণ পরে মিনতি এলো ঘর ঝাড় দিতে। এসে অনিকেতকে দেখে বলে, ও দাদু, তুমি ঘরে আছো আজ? জানি না তো, তুমি চা খাওনি তো তাহলে? দাঁড়াও, তোমার চা আনি। মিনতি রান্নাঘরে গিয়ে বলে, ও বৌদি, দাদু ঘরে আছে গো, তুমি জানতে না? চা দাও। লুসি বলে, জানলে তো একেবারেই করতাম, আবার চা করো রান্নার মাঝে, কত অসুবিধা বল। মিনতি বলে, আমি করে দেব। না থাক, সেই গ্যাস তো খালি করতেই হবে। চায়ের সসপ্যানে জল দিয়ে বসিয়ে দেয়। মিনতি বলে, চা পাতাগুলো ফেলে দাও। লুসি বলে, টাটকা পাতা এখনই চা করেছি, ওতেই 1 কাপ চা হয়ে যাবে, আর পাতা দিতে হবে না। মিনতি বলে, সে কি গো, ওটা খাওয়া ভালো নয়। 1 কাপ চায়ে কতটুকু পাতার লাগতো গো? লুসি বলে, বেশি কথা বলবি তো দেব দূর করে। কাল রাতে খাবার নষ্ট করেছেন, এখন আবার 2 বার করে চা করতে গিয়ে চা নষ্ট হবে নাকি? এটাই খাবেন? মিনতি আর কিছু বলে না। চা এনে অনিকেতকে বলে, আগে বলনি কেন দাদু চা খাবে তুমি? তুমি আছো কেউ জানতো না, তাই চা করেনি তোমার। অনিকেত বলে, জানার ইচ্ছে নেই তাই জানেনি। কেন দেখতে পাইনি আজ দরজা ভেতর থেকে বন্ধ? মনে প্রশ্ন হয়নি কেন বন্ধ? খোঁজ নেওয়া উচিত ছিল না ওদের? তাহলে মরে পড়ে থাকলেও তো জানবে না কেউ। মিনতি বলে, আমি কাজের মেয়ে, আমার কি বলার ক্ষমতা আছে বলো দাদু? সবই তো বুঝি, তোমার জন্য কষ্ট হয়। মিনতি ঘর ঝাড় দিয়ে চলে যায়। অনিকেত বলে, তোর বৌদিকে বলিস আমি আজ খাবো না। মিনতি বলে, আচ্ছা। অনিকেত উঠে চান করে রেডি হয়ে যায়। ললিতা শোভা দুজনেই সকালে করে কমলিনীর কাছে চলে এসেছে। 3 জনে হাতে হাত মিলিয়ে কাজ করে, যেন মনে হচ্ছে কত দিনের বন্ধু ওরা। কমলিনী বলে, আগে জলখাবারটা করে ফেলি জানো। ললিতা ময়দা মেখে, শোভা ওতে ভেজে ফেলে। কমলিনী ফ্রিজ থেকে মিষ্টি বের করে। এমন সময় কলিং বেল বাজে। সুবিনয় দরজা খুলে দেখে অনিকেত। অনিকেত বলে, নিমন্ত্রণ থাকলে প্রথম ব্যাচে বসতে হয় আমার দাদু বলতো জানো, তাই আগে ভাগে চলে এলাম। সুবিনয় বলে, কমলিনী, অনিকেত এসেছে, ওরও একটা প্লেট সাজাও। কমলিনী বলে, আচ্ছা। কমলিনী ঘরে ঢুকলে অনিকেত বলে, কেমন হ্যাংলা দেখো, আমি আগেই চলে এলাম। কমলিনী বলে, খুব ভালো করেছো। কমলেশকেও ডাকো না গো, ওর জন্য মনটা খারাপ লাগছে। সুবিনয় বলে, ঠিক বলেছ। সুবিনয় কমলেশকেও ডেকে নেয়। সবাই মিলে লুচি, আলু চচ্চড়ি আর মিষ্টি খায়। সুবিনয় বলে, কমলিনী, আজকে একটা দিন একটা মিষ্টি দাও, কিছু হবে না। অনিকেত বলে, হ্যাঁ বৌঠান দাও।
কমলিনী হাসে, বলে, খাও, আজ এই আনন্দের দিনে তোমাকে আর কষ্ট দিয়ে তেতো মুখ দেখতে চাই না। সবাই হেসে ওঠে। ললিতা মাংস রান্না করে, শোভা মাছ করে, কমলিনী ফুলকপির তরকারি, শুক্তো, ডাল, ভাজা, চাটনি সব করে। রান্না হয়ে গেলে কমলিনী চান করে, একটা লাল চওড়া পাড়ের শাড়ি পরে, কপালে লাল টিপ, সিঁথিতে সিঁদুর, খুব সুন্দর লাগছে। ললিতা, শোভা ওরাও ঘেমে গেছে, তাই ওরাও গা ধুয়ে ফ্রেশ হয়ে নিল। ললিতা কমলিনীকে বলে, তোমায় মা দুর্গার মতো দেখতে লাগছে। কমলিনী বলে, আর দুর্গা বলো না, বয়স হচ্ছে, বুড়ি হচ্ছি এখন। তোমরা পুজোর সময় এখানেই থাকবে তো? ললিতা বলে, কোথায় আর যাব বলো, এখানেই থাকবো। শোভা বলে, আমারও একই অবস্থা, এখানেই থাকবো, সবাই একসাথে আনন্দ করব আমরা। ওরা বসার ঘরে আসে, যেখানে বাকিরা বসে আছে। অনিকেত বলে, সুবিনয়, মনটা খুব খারাপ লাগছিল আজকে, তাই তোমার এখানে আগেই চলে এলাম। ভাবলাম ললিতার শোভা তো কাল বলেছিল সকালেই আসবে, তাই আমিও লজ্জার মাথা খেয়ে চলে এসেছি। বেশ করেছো, অত বলারও কিছু নেই, লজ্জারও কিছু নেই। তুমি মন খারাপের সময় আমাদের কথা মনে করে এসেছো, তাতে আমি খুব খুশি হয়েছি। তবে কমলিনীর কথা বলতে পারবো না, কারণ ওকে আবার 5টা লুচি বেশি ভাজতে হয়েছে তো, বলে মিটিমিটি হাসে সুবিনয়। কমলিনী বলে, ঠিক বলেছ, আমি ভীষণ রেগে গেছি। 5টা লুচি আমাকে বেশি আবার ভাজতে হলো, রাগ হবে না? তোমরাই বলো। আগে থেকে বলা নেই, কথা নেই, চলে এলো। সবাই কমলিনীর কথা শুনে হো হো করে হাসে। কমলিনী বলে, এই রকম হাসি খুশি থেকো তোমরা, কোনো দুঃখ যেন স্পর্শ করতে না পারে। এবার পুজোয় আমরা সবাই খুব আনন্দ করব, বাইরে খাবো, ঠাকুর দেখব, ঘুরবো, কেমন? অনিকেত বলে, একটা প্ল্যান করে নিতে হবে পুজোর কটা দিনের জন্য। সবাই বলে, হ্যাঁ, ঠিক ঠিক। সুবিনয় বলে, অনেক বেলা হয়ে গেছে, খেতে দাও সবাইকে। কমলিনী বলে, হ্যাঁ চলো। ললিতা, শোভাও যায়, সবাইকে খেতে দেয় 3 জনে। সুবিনয় বলে, একেবারে তোমরাও বসে পড়ো। কমলিনী বলে, ললিতার শোভাকে বসতে বলছি, শুনছে না। ললিতা বলে, আর তুমি একা একা খাবে? অনিকেত বলে, ঠিক আছে, আমরা খেয়ে নিয়ে তোমাদের পরিবেশন করব, ঠিক আছে? শোভা বলে, আচ্ছা ঠিক আছে। সবার খাওয়া হয়ে গেলে ললিতা, শোভা, কমলিনীকে অনিকেত আর কমলেশ পরিবেশন করে। সুবিনয়কে বলে, তুমি বসো, তুমি সকাল থেকে অনেক কষ্ট করেছ, এখন এটুকু আমরাই করি। কমলিনী বলে, কি রকম রানী রানী লাগছে, তোমরা পরিবেশন করছো আর আমরা খাচ্ছি। অনিকেত বলে, তাহলে আমরা ওয়েটার? কমলিনী বলে, এমা, আমি তাই বললাম নাকি? কমলেশ বলে, তবে কি বাবুর্চি? কমলিনী বলে, যাও, যত সব বাজে কথা, আমি মোটেই সে কথা বলতে চাইনি। ললিতা বলে, তোমাকে রাগাচ্ছে, বুঝতে পারছো না? সুবিনয় বলে, আমার ছোট্ট বউটাকে তোমরা রাগাচ্ছ কেন? আবার রেগে বেশি খেয়ে ফেলবে আর কষ্ট পাবে, পেট হাঁসফাঁস করবে। ললিতা বলে, সুবিনয় দা, তুমিও পেছনে লেগেছ ওর। সবাই হাসে। খাওয়া দাওয়া মিটলে সবাই গল্প করতে বসে। সুবিনয় অনিকেতকে বলে, টাকা পয়সাগুলো ঠিক কিভাবে রাখলে ভালো হবে বলো তো? অনিকেত বলে, ছেলে এসেছিল, ওকে জিজ্ঞাসা করনি? ওরা ওসব খুব ভালো বোঝে আমাদের থেকেও। সুবিনয় বলে, আর ছেলে, ওরা এসেছিল আমার টাকাটা নেবার জন্য, আমি দিইনি, তাই ওরা চলে গেছে। অনিকেত বলে, ঠিক করেছ। তারপর অনিকেত সব স্কিম বলে দেয়। সুবিনয় বলে, পুজোটা মিটলে সব ব্যবস্থা করে নেব। অনিকেত বলে, তাই করো। ললিতা বলে, সব ছেলে মেয়ে কেন এমন হয় বলো তো? ওরা বোঝে না, ওরাও একদিন বয়স্ক হবে, ওদের ছেলে মেয়ে যদি এমন করে তাহলে কেমন লাগবে? শোভা বলে, ভাইকে আমি ছেলের মতোই বড় করেছি, তাও আমাকে বোঝা মনে করলো, এটাই কালের নিয়ম বোধ হয়। ললিতা বলে, যখন বর মারা গেল তখন বুঝেছি কেউ কারণ নয়, উল্টে বদনাম করলো, সবাইকে অসময়ে চিনলাম জানো তো। কমলেশ বলে, আচ্ছা, সব দুঃখ কষ্ট বাদ দাও, 2 দিন পর দুর্গাপূজা, সেই নিয়ে প্ল্যান করো তো সবাই। ঠাকুর দেখতে গেলে ষষ্ঠীর দিনই ভালো, না হলে ভিড় হবে। সবাই বলে, সেটাই ভালো। শোভা বলে, অষ্টমীর দিন আমার বাড়িতে খাওয়া দাওয়া হবে, সবাই রাজি তো? হ্যাঁ হ্যাঁ রাজি। আর নবমীতে বাইরে খাবো সবাই মিলে, ঠিক আছে? সবাই বলে,
ঠিক আছে, তাহলে এই প্ল্যানটাই থাকলো, এখন বাড়ি চলো সবাই। কমলিনী বলে, দাঁড়াও, চাটা খেয়ে যাও অন্তত। অনিকেত বলে, পেট ভর্তি, এখন চা খেতে পারবো না গো, অন্যদিন খাবো। টাটা বলে বাড়ি চলে গেল। পুজোর জন্য অপেক্ষায় থাকলো। দেখতে দেখতে পুজো চলে এলো। আজ ষষ্ঠী। কমলিনী, ললিতা, শোভা তিনজনে মা দুর্গার পুজো দিয়ে এলো সকালে সন্তানের মঙ্গল কামনায়। সন্তান যেমনই হোক, মা তো মাই হয়। শোভার সন্তান নেই বলে ভাইয়ের শুভ কামনায় পুজো দেয়। বড় দিদি তো মায়ের সমান, শোভা সেটা মানে। ভাই না মানে না মানুক। ঠাকুর দেখতে যাবার কথা আজকে সবাই মিলে বিকালে। রাতে বড় ভিড় হয়, গাড়ি ঢুকতে বোধহয় দেবে না অনেক জায়গায়। ললিতা বলে, তাড়াতাড়ি রেডি হয়ে নিও তোমরা। অনিকেত একটা গাড়ি বুক করে দিয়েছে আগেই। কমলিনী নতুন শাড়ি পরেছে, সুন্দর করে নিজেকে সাজিয়েছে। সুবিনয় কমলিনীকে বলে, আমার বউটা যে এত সুন্দর আগে তো বুঝিনি। কমলিনী বলে, দেখার সময় আর ইচ্ছে কোনোটা ছিল যে দেখবে? সুবিনয় কমলিনীর হাত ধরে বলে, সত্যি গো, এখন মনে হয় আগের সময়টা যদি ফিরে পেতাম খুব ভালো হতো। এখন যখন ডাক্তার বলছে হার্টের অবস্থা ভালো নয়, তখন বড় ভয় হয় তোমার জন্য বড় বাঁচতে ইচ্ছে করে গো। দু চোখ ছলছলিয়ে কমলিনী সুবিনয়ের মুখ হাত চাপা দিয়ে ধরে, বলে, তুমি বাঁচবে, না বাঁচার কথা একদম বলবে না। সুবিনয় কমলিনীকে দুহাতে কোমর জড়িয়ে বলে, ছেড়ে যেতে ইচ্ছে হয় নাকি? কমলিনী বলে, আমাকে কাঁদাতে তোমার খুব ভালো লাগে না? সুবিনয় বলে, না গো, কাঁদতে চাই না, তবে আর যদি বলার সুযোগ না পাই। সময় তো কমে আসছে ক্রমশ, তাই বলছি, বড্ড ভালোবাসি তোমাকে, তুমি আমার মনেরই মতন। কমলিনী বলে, আমিও তোমাকে বড় ভালোবাসি, 7 জন্ম যেন তোমাকেই পাই স্বামী রূপে। ললিতা ডাকে, কি গো, তোমাদের হলো? সুবিনয় দরজা খুলে দেখে সবাই এসে গেছে। ললিতা বলে, কমলিনী, তোমাকে খুব সুন্দর লাগছে, তাই এত দেরি হচ্ছে বলে চোখ টেপে। কমলিনী বলে, যাও, বুড়ি বয়সে আর কি লাগবে বলো। ললিতা বলে, দেখছো না সুবিনয়দা কেমন দেখছে? কি গো সুবিনয়দা, একেবারে ফিদা বলো। সবাই হাসতে থাকে ওদের পেছনে লেগে। সুবিনয় চুপ করে মিটিমিটি হাসে, ওর সহজাত হাসি। কমলিনী বলে, এবার বুঝি দেরি হচ্ছে না, চলো চলো। ললিতা, শোভাও নতুন শাড়ি পরেছে, নিজেদের সুন্দর করে সাজিয়েছে। কমলিনী বলে, আমার বন্ধুদেরও খুব সুন্দর লাগছে। সবাই হৈ হৈ করে বেরিয়ে পড়ল। কে বলবে এরা সিনিয়র, বয়স আজ ওদের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়নি। কয়েকটা ঠাকুর দেখে ওরা লাঞ্চের জন্য দোকানে ঢুকলো। সবাই মিলে লাঞ্চ করলো। অনিকেত বলে, আমি আজ বিল মেটাবো, কেউ দেবে না। সুবিনয় বলে, তা কেন হবে? কারণ তোমার বউ আছে ভায়া, তাই রেঁধে খাওয়াতে পারো। আমার সে সুযোগ নেই, তাই এই সুযোগটা আমাকে দিতে হবে। কমলেশ বলে, আমারও তো নেই অনিকেত দা। অনিকেত বলে, তুমি আমাদের ছোট ভাই না, একদম চুপ থাকবে, না হলে কিন্তু বকুনি খাবে। শোভা বলে, অষ্টমীর দিন আমার বাড়িতে সবার মনে আছে তো? সবাই বলে, মনে আবার নেই, খুব মনে আছে। অনিকেত বলে, আমি বাবা হ্যাংলা, নিমন্ত্রণ পেলে সকাল করেই চলে যাই। সবাই হাসতে থাকে। সুবিনয়ের গলায় বিষম আটকায়। কমলিনী তাড়াতাড়ি জল দেয়, পিঠে হাত বুলিয়ে দেয়। কিছুক্ষণ পর ঠিক হয়। কমলিনী বলে, কি গো, শরীর খারাপ লাগছে, বাড়ি যাবে? সুবিনয় বলে, না না, ঠিক আছি, এখন গাড়ি করে যাচ্ছি তো, অসুবিধা হবে না। আরও 2-1টা ঠাকুর দেখে ওরা। লাইন পড়েছে, সন্ধ্যা হয়ে গেছে বলে যেখানে বেশি ভিড় সুবিনয় আর সেখানে গেল না, গাড়িতেই বসেছিল। কমলেশ সবাইকে এগরোল খাওয়ালো। অনিকেত বলে, কাল কি বেরোবে ঠাকুর দেখতে? আর সুবিনয় বলে, কালকে দেখা যাবে। ললিতা, শোভা বলে, আমাদের আপত্তি নেই, আশা করি কমলেশ তোমারও আপত্তি নেই। কমলেশ বলে, না না, আপত্তি হবে কেন, তোমাদের সাথে যতক্ষণ থাকি ততক্ষণই তো আনন্দে থাকি, তারপর তো মুখ বুজে বসে থাকা ঘরের মধ্যে। অনিকেত বলে, ঠিক আছে, কাল কাছের ঠাকুরগুলো দেখব, কেমন?
তাই ঠিক হলো সবাই ফিরে এলো বাড়িতে। সুবিনয়কে কমলিনী বলে, রাতে আর কিছু খাবো না, এগরোলটা খেয়ে পেট ভরে গেছে, তুমি কি কিছু খাবে? সুবিনয় বলে, খেপেছ? জল দাও আর ওষুধগুলো দাও। কমলিনী ঔষধ দেয়, সুবিনয় শুয়ে পড়ে। কমলিনী বলে, তোমার কি শরীর খারাপ লাগছে? বলো, তাহলে ডাক্তারকে কল দেব। সুবিনয় বলে, না না, ঠিক আছি, আসলে সারাদিন ধকল গেছে তো, ঘুমালে ঠিক হয়ে যাবে। কমলিনীও ফ্রেশ হয়ে কাপড় ছেড়ে শুয়ে পড়ে। অনিকেত সকালে হাঁটতে যাবে বলে বেরিয়েছে, দেখে সুবিনয় দাঁড়িয়ে নেই, তাই বাড়িতে গেল ডাকতে। কমলিনী বলে, আজ এখনো ওঠেনি, কাল ধকল গেছে বলে আমিও ডাকিনি, ভাবলাম ঘুমোচ্ছে, ঘুমোক, দাঁড়াও ডাকছি। কমলিনী সুবিনয়কে ডাকতে গিয়ে কোনো সাড়া পায় না। গায়ে হাত দিয়ে দেখে গা ঠান্ডা বরফ। চিৎকার করে ওঠে, অনিকেত দা, তাড়াতাড়ি এসো। অনিকেত দৌড়ে যায়। কমলিনী বলে, ওর গা ঠান্ডা, কোনো সাড়া পাচ্ছি না। অনিকেত সুবিনয়ের পালস দেখে, কিন্তু পায় না। অনিকেত লোকাল ডাক্তারকে ফোন করে, কমলেশকে ডাকে ফোন করে। ডাক্তার এসে বলে, অনেকক্ষণ আগেই সব শেষ হয়ে গেছে, মনে হচ্ছে ঘুমের মধ্যেই। কমলিনী কান্নায় ভেঙে পড়ে, কাল তাই তুমি শেষ কথাগুলো বলে গেলে, প্রেসমেকার বসানোর সুযোগটুকু দিলে না। পুজোর পর ডাক্তার বলেছিল অপারেশনটা করবে, এই কদিন কিছু হবে না। আমি বলেছিলাম টাকা যখন পেয়েছো করে নাও, শুনলে না আমার কথা। কেন আমাকে কার কাছে রেখে গেলে বলো? এই তোমার চিন্তা আমাকে নিয়ে, এই তোমার ভালোবাসা? অনিকেত বলে, বৌঠান, নিয়তিকে কেউ ঠেকাতে পারি না আমরা। ললিতা আর শোভাকে নিয়ে কমলেশ এসে যায়। ললিতা, শোভা কমলিনীকে শান্ত করার চেষ্টা করে। কমলিনী বলেই চলে, আমি ঘুমোচ্ছে ভেবে ডাকিনি, কে জানতো ও ফাঁকি দিয়ে চলে গেছে। মা দুর্গা, তুমি এলে আর আমার সিঁথির সিঁদুর চলে গেল, কেন এমন করলে? ললিতা বলে, চুপ করো কমলিনী, সুবিনয়দা যে কষ্ট পাবে, তোমার কান্না কি সহ্য করতে পারতো বলো? অনিকেত বলে, বৌঠান, ছেলে মেয়ের ফোন নাম্বার দাও, খবর দিতে হবে তো, ছেলের তো আসতে সময় লাগবে। কমলিনী বলে, ওর ফোন আছে। ললিতা বালিশের পাশ থেকে ফোন নিয়ে অনিকেতকে দেয়। অনিকেত মেয়েকে ফোন করে বলে, তোমার বাবার অবস্থা ভালো নয়, তাড়াতাড়ি এসো। মেয়ে নয়না বলে, আপনারা ভর্তি করে দিন হাসপাতালে, আমি পরে যাব, এখন পুজোর সময় দোকানটা খুলতে হবে, সন্ধ্যার দিকে যাব দোকান বন্ধ করে। কমলিনী সব শুনতে পায় মেয়ের কথা। অনিকেত বলতে যায়, তোমার বাবার। ফোন কেটে যায়, কথা শেষ বলার আগেই। হ্যালো হ্যালো, কোনো আওয়াজ নেই। কমলিনী বলে, ছেড়ে দাও। ছেলেকে ফোন করে, তোমার বাবার অবস্থা ভালো নয়, তুমি যত শীঘ্র পারো চলে এসো, তোমার মা একা। সুনয়ন বলে, বেঁচে আছে কি না শেষ? অনিকেত বলে, ঠিকই বুঝেছ, তবে আর গিয়ে কি করব, এখনই পরে যাচ্ছি, এখান থেকে যাচ্ছি বলেই তো যাওয়া যায় না, তাও যদি বেঁচে থাকতো তাও চেষ্টা করতাম, কিন্তু তুমি একমাত্র ছেলে, একটা কাজও তো তোমার আছে, মা একা, বোঝো সেটা। আপনি মাকে বলুন নয়না কাছে আছে, সব কাজ করে দেবে, এখন আর ছেলে মেয়ে বলে আলাদা কিছু হয় না। অনিকেত বলে, এটাই তোমার শেষ কথা? হ্যাঁ বললাম তো, নয়নাকে বলুন। অনিকেত বলে, মতামত দেওয়ার জন্য ধন্যবাদ তোমাকে। আপনি আমাকে অপমান করছেন? অপমান করিনি, তবে করতে পারলে নিজের ভালো লাগতো, বলে অনিকেত ফোন কেটে দেয়। অনিকেত ফোন স্পিকারে দিয়েই কথা বলছিল, তাই কমলিনী সব শুনে শক্ত হয়ে যায়। মনে মনে বলে, আমাকে আমার কর্তব্য করতে হবে এখন। মুখে বলে, আর কাউকে কিছু বলতে হবে না, তোমরা আছো, আমি আছি, সব হয়ে যাবে, তোমরা ব্যবস্থা করো, আমি করব মুখাগ্নি, কোনো সন্তানের দরকার নেই। কমলের স্বর্গরথের ব্যবস্থা করে, আর একটা গাড়ি, গতকাল যে গাড়িতে করে ওরা ঠাকুর দেখতে গিয়েছিল সেটাকেই ডেকে নিল, আর আজ সবাই যাবে এক বন্ধুকে সারা জীবনের মতো ছেড়ে দিতে, সেই গাড়ি করেই। স্বর্গরথ চলে এসেছে, ওরা সবাই বেরিয়ে পড়ল। চারিদিকে মণ্ডপ থেকে ঘণ্টার আওয়াজ আর শঙ্খধ্বনির ভেতর দিয়ে সুবিনয়ের স্বর্গরথ এগিয়ে চলল। আর গতকাল যে গাড়িতে করে ঠাকুর দেখতে গিয়েছিল আনন্দ করে, আজ সেই গাড়ি করে কমলিনী তার জীবন সাথীর মুখে অগ্নি সংযোগ করতে যাচ্ছে। ছেলে মেয়েদের এত কষ্ট করে মানুষ করে আজ ওর শেষ যাত্রার সময়ও একবার এলো না। টাকাটাই বড় হলো, তার শেষ সম্বলটুকু হাতে তুলে দেয়নি বলে এত দিনের সব স্নেহ মমতা মিথ্যে হয়ে গেল। হায় ভগবান!
ওরা পৌঁছে গেল। অনিকেত কমলেশ সব কাজ শেষ করলো। কমলিনীর ডাক পড়ল। ললিতা শোভা এক অন্য কমলিনীকে দেখছে, যার চোখ দিয়ে আগুন বেরোচ্ছে, চোয়াল শক্ত হয়ে গেছে। পুরোহিত যা বলছে সব করে যাচ্ছে কাঠের পুতুলের মতো। সুবিনয়ের দেহ চুল্লিতে যেই ঢুকে গেল, কমলিনী ওটা দেখে আর নিজেকে ধরে রাখতে পারল না, অজ্ঞান হয়ে পড়ল। ললিতা শোভা মুখে চোখে জল দেয় কমলিনীর। অনিকেত কমলেশ সবাই ধরাধরি করে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার দেখে ইঞ্জেকশন দেয়। একটু পরেই জ্ঞান ফেরে। ডাক্তার বলেন, টেনশন আর হঠাৎ শক থেকে এমন হয়েছে, ভয়ের কিছু নেই, এখন ওকে নিয়ে যেতে পারেন। কমলিনীকে নিয়ে ওরা বাড়ি ফিরে আসে। অনিকেত আর কমলেশ বাড়ি ফিরে যায়। ললিতা আর শোভা কমলিনীর কাছে থাকে। কলিং বেল বাজে, শোভা দরজা খোলে। নয়না বলে, আপনি কে? মা কোথায়? ললিতা বোঝে কমলিনীর মেয়ে, বলে, কমলিনী অসুস্থ হয়ে পড়েছে, শুয়ে আছে। বাবা কোন হাসপাতালে আছে সেটা জানা হয়নি তখন, তাই এখানেই আগে এলাম জানতে। মা বলে ঘরে ঢোকে। কমলিনী বলে, বল কি বলছিস? নয়না মায়ের পোশাক দেখে বুঝতে পারলো সব, কাঁদতে থাকে তখন। কমলিনী বলে, তোকে তো ফোন করা হয়েছিল, তুই কেটে দিয়েছিলি, তখন আমি বুঝতে পারিনি মা, আমার খুব তাড়া ছিল তাই। দাদা আসেনি এখনো? কমলিনী বলে, সেও তো তোমারই দাদা। নয়না বলে, কে কাজ করবে তাহলে? কমলিনী বলে, সে চিন্তা তোমাকে করতে হবে না, আমি এখনো আছি সে চিন্তা করার জন্য। এতক্ষণ ধরে করেও এসেছি এই বন্ধুদের সাথে নিয়ে। যে কাজ তোর আর তোর দাদার করা উচিত ছিল সেই কাজগুলো করেছে এরা, জানিস সেটা? নয়না বলে, তুমি এই বাইরের লোকের সামনে নিজের মেয়েকে অপমান করছো, করতে পারছো? কমলিনী বলে, হ্যাঁ পারছি। সত্যি কথা বললে অপমান মনে হচ্ছে, তাহলে সেই কাজটা ঠিক করনি, এটা নিশ্চয়ই বুঝছিস। নয়না বলে, বাইরের লোক নিয়ে এত মাতামাতি করো তোমরা, তাই দাদাও আসেনি। তোমরা যা ভালো মনে করছো তাই করছো, কিছু বলার নেই। ললিতা নয়নাকে বলে, মায়ের উপর রাগ করো না, মায়ের শরীর ভালো নয়। মায়ের চেয়ে মাসির দরদ বেশি, আমার মা আমার চিন্তা কিছু কম নয়, বুঝলেন? বলে নয়না। কমলিনী বলে, দরদ দেখাবে, কারণ সেটা ওদের ভিতর সত্যিই আছে, তোদের মতো কোনো স্বার্থ নেই ওদের। আমার চেঁচামেচি ভালো লাগছে না, আমাকে বকাস না। থাকতে হলে থাক, না হলে বাড়ি যা। নয়না বলে, বাড়িতে কেউ কিছু জানে না, তাই আমি থাকতে পারবো না এখন, পরে আসবো। নয়না চলে যায়। ললিতা দরজা বন্ধ করে কমলিনীকে বলে, একটু দুধ গরম করে দি, খাও। কমলিনী বলে, তোমরা কি খাবে? ললিতা বলে, আমরা মুড়ি খেয়ে নেব। ললিতা দুধ এনে কমলিনীকে জোর করে খাওয়ালো। ললিতার শোভা মুড়ি খেয়ে শুয়ে পড়ল। আজকের পর্ব এই পর্যন্তই থাক। কালকের অন্তিম পর্ব আমার চ্যানেলে দুপুর 12:47 আপলোড করা হবে। আপনারা সাথে থাকবেন, আর গল্পটা আপনাদের কেমন লাগছে একটা কমেন্ট করেও জানাবেন। ধন্যবাদ।